থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি রুমে গিয়ে ঘুমাও। আর 1 মিনিটের মধ্যে তোমাকে যেন এখানে না দেখি। জলদি ঘুমাও। রাগে আমার চোখে জল চলে এলো। যতটা খুশি হয়েছিলাম সব খুশি নিমেষেই মাটি হয়ে গেল যেন। রাগ সহ্য করতে না পেরে ফোনটা এক আছাড় মারতেই তার কয়েকটা খণ্ড হয়ে গেল। রাগটা বেশি হলো যখন দেখলাম কেবল উনিই SMS করতে পারবেন, আমি রিপ্লাই করতে পারবো না। ডাইনিং টেবিলে আরিশ ভাইয়া, ফুপি, সানা আর আমার পরিবারের সকল সদস্য সহ আরো 2 জন বসে আছেন, যাদেরকে আমি কস্মিক কালেও চোখে দেখিনি। তবে আম্মুর শোনা মতে তারা বাবার ফ্রেন্ড এবং তারা এতদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। তাদের এক ছোট্ট মেয়েও এসেছে। যখন থেকে এসেছে তখন থেকে আমার জিনিস লন্ডভন্ড করে চলেছে। এখন তো তার নজর পড়েছে আমার উপহার পাওয়া নীল টুপিটার ওপর, যেটা আরিশ ভাইয়া আমাকে জন্মদিনে উপহার স্বরূপ দিয়েছেন। কিন্তু ওনার প্রতি রাগ আমার বিন্দুমাত্র কমেনি, তাই কিছু বলছি না, শুধু সহ্য করে যাচ্ছি। সবাই একসাথে খেতে বসেছেন। তারা আমার প্রশংসায় পঞ্চমুখ, এমন একটা ভাব করছেন যেন আমার প্রশংসা করার জন্য ওনাদেরকে এখানে ভাড়া করে আনা হয়েছে। তবে হঠাৎ এত প্রশংসা আমার সহজে হজম হলো না। কথায় কথায় আন্টি বলে উঠলেন, আমার ছেলে আর 1 বছর পরেই দেশে ফিরবে। সে আমেরিকাতে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। দেশে ফিরে কোনো কোম্পানিতে জয়েন হবে। আমার ছেলে তো আরুকে দেখেনি, তবে দেখলে অবশ্যই ওর পছন্দ হবে। কি বলেন আরমান ভাই? উনি কথাটা আমার বাবার দিকে ছুড়ে দিলেন। ওনার ছেলের সাথে আমার নামটা শোনা মাত্রই আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, আরো কেঁপে উঠল বাবার কথা শুনে। হ্যাঁ, রায়হান তো আমার ছেলের মতো, আর সে আরুকে দেখে অপছন্দ করার কোনো কারণ দেখাতে পারবে না আশা করি। আমার সমস্ত শরীর কাঁপছে। এই মুহূর্তে কি বলবো বুঝতে পারছি না। আম্মু আর ফুপির দিকে তাকাতেই দেখলাম তারা দুজনেই মুখ চুন করে বসে আছেন। হয়তো তারা আমার সাথে আরিশ ভাইয়াকে। পরক্ষণেই মনে হলো না না, এ আমি কি ভাবছি, আমি কোনোভাবেই ওনার যোগ্য না। টেবিল ছেড়ে দৌড়ে পালাতে ইচ্ছে করলো আমার, কিন্তু সেটা করলে বাবা সহ সবাই অপমান করা হবে। আমি মাথা নিচু করে রইলাম। আমার চোখ ছলছল করছে। এত দ্রুত আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারে বাবা, তাও আমার মত ছাড়া। আন্টি আমার নাম ধরে ডাকতেই তার দিকে তাকাতে গিয়ে আরিশ ভাইয়ার দিকে আমার চোখ পড়তেই আমি আরো জড়ো হয়ে গেলাম। উনি বেশ দিব্যি মজা করে খাচ্ছেন, যেন ওনার এই পাকা কথায় দাওয়াত দেওয়া হয়েছে। আচ্ছা, আমাকে ভালো না বাসুক, কিন্তু তবুও তো আমি ওনার কাজে, আর এদিক থেকে ওনার ছাত্রী। ওনার কি উচিত নয় এর প্রতিবাদ করা? আর এই সম্বন্ধে ভেঙে মানবতা দেখিয়ে সমাজ সেবা, তার উপর উনি না আমাকে বাচ্চা বলেন। আমার কান্না পেল খুব, কিন্তু কাঁদবো না। আরিশ ভাইয়া আর আমি খাওয়ার মাঝে ব্যাঘাত ঘটিয়ে অপরিচিত আঙ্কেল ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি ঢাকা মেডিকেল কলেজে পড়ো? তা বেশ ভালোই তো, দেখতেও সুদর্শন আর ভদ্র। ও আরিশ ভাইয়া ফিচেল হাসলেন। ওনার তাতে যায় আসে না, উনি কখনোই বাইরের মানুষের প্রশংসা গায়ে মাখেন না। এবারও তাই করলেন। আন্টিটি ফুপিয়ে বলে উঠলেন, আমার এক ভাতিজি আছে, এখন কলেজে পড়ে। আপনার ছেলের সাথে তার বিয়ে দেবেন? আরিশ ভাইয়া আগের মতোই নির্বিকার, যেন তিনি তার ভবিষ্যৎ জেনে গেছেন, তাই এত নিশ্চিন্ত। আমি অবাক হচ্ছি একে একে। এটা কি জন্মদিনের দাওয়াত নাকি বিয়ের আসরের এক বৈঠকখানা, বোঝা মুশকিল। ওনাদের কথার মাঝে আরিশ ভাইয়া খাওয়া শেষ করে উঠে আমাকে জিজ্ঞেস করে বললেন, আরু পাখি, তুমি খেয়ে তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি বাইরে। আমি হাফ ছাড়লাম। উনি বোধহয় আমাকে নিয়ে এখন কোথাও বার হবেন, কিন্তু কোথায়? এখানে বসার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। ওনার কণ্ঠে আরু পাখির ডাক শুনে ওনারা একে অপরের দিকে তাকালেন। তবে বাবা এতে স্বাভাবিক, কারণ বাবা সব জানেন যে আমার আর আরিশ ভাইয়ার সম্পর্কটা কেমন। ফুপি জবান দিল, ছেলের তো এখনো বিয়ের বয়সই হয় নাই, তাই এসব নিয়ে ভাবিনি। ফুপি জবাব দিল। ওনারা আর কিচ্ছু বললেন না। আমি কেবল বাবার থেকে উঠে যাওয়ার পারমিশন নিয়ে সেখান থেকে উঠে গেলাম। সানার দিকে তাকাতেই বুঝলাম যে সে আমার উঠে যাওয়াতে খুশি হয়েছে। আমি হাত ধুয়ে আরিশ ভাইয়ার পেছন পেছন দৌড়ালাম। ওনার পেছন পেছন দৌড়াচ্ছি আর হাঁপাচ্ছি। ওনার সাথে হেঁটে পারছি না। একটা সময় ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে ওনার পথ আটকে খানিকটা ঝুঁকে হাঁপাতে লাগলাম। উনি আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছেন, যেন আমি ভিন গ্রহের প্রাণী। আমি ওনার চাহনি দেখে বললাম, আমি কিন্তু এখনো আপনার ওপর রেগে আছি। উনি এবার আরো ভাবলেশহীন আচরণ করতেই আমি চেঁচিয়ে বললাম,
মিস্টার অভদ্র। আমার এই ডাক্তারের জন্য উনি বোধহয় মোটেও প্রস্তুত ছিলেন না। ওনার পায়ের গতি রোধ করতে সক্ষম হলাম। না জানি রাগের মাথায় ওনাকে কি একটা বলে ফেললাম। তাতে ওনার মুখের হাবভাব দেখার মতো। ওনার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছি আমি। উনি ধমক দিবেন কি হয়তো ভাবছেন, কিন্তু ভাবাভাবির একটা পর্যায়ে গিয়ে উনি আর কিচ্ছু বললেন না। ব্রু সংকুচিত করে বললেন, এটা কি ল্যাঙ্গুয়েজ? আমি তীব্র জেদ এঁটে পুনরায় বললাম, মিস্টার অভদ্র। উনি বুঝলেন যে আমি নিজেও এ শব্দের অর্থ উদ্ঘাটনে অক্ষম, তাই তিনি আর বেশি কথা বাড়ালেন না। আমার হাতটা শক্ত করে ধরে স্টুপিড বলে হাঁটতে শুরু করলেন। আমি কপট রাগ দেখিয়ে বললাম, আপনি আমাকে যতটাও স্টুপিড ভাবেন আমি ততটাও না। উনি গাড়ির দরজা খুলে আমাকে বসার নির্দেশ দিয়ে বললেন, তাহলে কি তার থেকে বেশি স্টুপিড তুমি? আমি রাগ দেখিয়েও ব্যর্থ হলাম। উনি নিজেও গাড়িতে উঠলেন, গাড়ি স্টার্ট দিলেন। আমি চুপ করে বসে রইলাম। কোনো অজানা গন্তব্যের জন্য রওনা হচ্ছি তা আমার ধারণার বাইরে। গাড়ির তালের সাথে তাল মিলিয়ে উনি গান চালালেন। কিছু গান আমার কানে ঢুকছে, আবার কিছু গান আমার কানের বাইরে দিয়ে যাচ্ছে। তবে ভালোবাসি বলে দাও আমায় গানটা কানে বাজতেই শরীরের মধ্যে শিহরণ বয়ে গেল। রাগী কণ্ঠে বলে উঠলাম, গান বন্ধ করেন। আমার কথা উনি তোয়াক্কা করলেন না, বরং এই গানটাই প্রথম থেকে আবার দিলেন। আমি ওনার দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলাম, আপনার আর ফারিনাপুর বিয়ের পরও কি আপনি আমার উপর এই চিটারগিরি চালিয়ে যাবেন? আসলে কথাটা আমি অনেক জটিলভাবে ওনার সামনে উপস্থাপন করলাম, এটা জানার জন্য যে উনি কি সত্যিই ফারিনাপুকে পছন্দ করেন। উত্তরের অপেক্ষায় ওনার দিকে অধীর আগ্রহ নিয়ে চেয়ে রইলাম। উনি শান্ত, নির্বিকার। এক পর্যায়ে অপেক্ষা করার ফলাফল হিসাবে নীরবতা ছাড়া কিছুই পেলাম না। উনি আমার দিকে তাকালেন না বিন্দুমাত্র। আমি দৃষ্টি ফেরালাম, উনিও নিস্তব্ধ। কয়েক মিনিটের মধ্যেই উনি বসুন্ধরার একটা মোবাইল শপের সামনে এনে গাড়িটা দাঁড় করালেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, কতবার মোবাইল চেঞ্জ করা লাগে ওনার, ভরলোকস। উনি আমাকে গাড়ি থেকে নামার ইশারা করতেই আমি নেমে গেলাম। উনি সপ্তপর্ণে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিতেই উনি বলে উঠলেন, আমি তোমার জন্মগত টিচার, চাইলেও অন্য টিচারের এক্সিট এন্ট্রি নেই। জীবনের শেষ সময় অবধি আমি তোমার টিচার। এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার লাভ। ওনার কথাটা শুনে আমার শরীরের মধ্যে তিরিক করে উঠল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে অজানা উত্তরের আশায় বললাম, আমার বিয়ে হয়ে গেলেও আপনি আমার টিচার থাকবেন? উনি আমাকে ধমক দিয়ে বললেন, বাচ্চা মানুষ বিয়ে করার এত শখ কেন? চলো চুপচাপ। ওনার ধমকে দমে গেলাম। বুঝলাম না যে কি বলবো। উনি সত্যি অভদ্র, আমার ভাষায় মিস্টার অভদ্র। ওনার সামনে মুখ গোমরা করে বসে আছি আমি। উনি আমার নতুন ফোনটা নিয়ে আবার কি করছেন আমি দেখতে পাচ্ছি না। আমি ওনার দিকে করুণভাবে তাকিয়ে বললাম, আরিশ ভাইয়া, ফোনটা দেন না। আপনি তো আমার জন্যই ফোনটা কিনেছেন, তাহলে এখন আমাকে না দেওয়ার মানে কি? উনি ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন, তা ওনার কথাতেই বুঝলাম। আরু পাখি, ওয়েট, একটা কাজ করছি তো আমি। আমি ওনার পাশ থেকে উঠে গিয়ে পার্কের দোলনায় গিয়ে বসলাম, যদিও জানি উনি কিছুক্ষণ পর আমাকে ডাকাডাকি করবেন আর আমি দোলনা থেকে নামবো না। হলেও তাই, উনি ডাক দিলেন, এই মেয়ে চলে এসো, বাসায় যাব। আমি দোলনা থেকে নামলাম না, বরং সেখানে দোলনায় বসে রইলাম। উনি আমার কাছে এগিয়ে এসে বললেন, এই নাও তোমার ফোন। আমি নামলাম না। তবে উনি কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও ভ্রু কুচকে ওনার দিকে তাকিয়ে বললাম, বসবেন আপনি? আমি হাওয়াতে তীর ছোড়ার মতো কথাটা ওনার দিকে ছুড়ে দিলাম, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে তীর গিয়ে নিশানায় লাগবে। উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, হুম। আমি ওনার হুম শুনে তৎক্ষণাৎ সরে এলাম। সরে এসে আমার পাশে ওনাকে বসার জায়গা করে দিতেই উনি বসলেন আমার পাশে। আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। অজানা কারণেই আমার হৃদস্পন্দন বাড়ছে। দোলনা বেশ মৃদুমন্দভাবেই দুলছে। আমরা দুজনেই নীরব। আমি এর আগে এত সহজভাবে ওনাকে আমার পাশে মিশতে দেখিনি। এত সহজে ওনাকে আমার সাথে মিশতে দেখিনি। আমি ওনার দিকে তাকাতেই উনিও আমার দিকে তাকালেন। ওনার আর আমার শরীরের মাঝে বিন্দুমাত্র ফারাক নেই। আমি লজ্জা পেয়ে খানিকটা সরে যাওয়ায় পরিকল্পনা নিতে গেলেও দেখলাম সরার মতো বিন্দুমাত্র জায়গা নেই। উনি এখনো আমার দিকে চেয়ে আছেন। আমি দৃষ্টি নামিয়ে বললাম, আপনার কি আজ শরীর টরীর খারাপ আরিশ ভাইয়া? না মানে আজকে এমন ভালো মানুষ হয়ে গেছেন যে?
আমার কথার উত্তর হিসেবে উনি বললেন, জলদি বিয়ে করব তাই ভালো হওয়ার চেষ্টা করছি, না হলে যদি বউ পালাই। তুমি তো আমার স্টুডেন্ট, তাই তোমার উপর দিয়েই অ্যাপ্লাই করছি। ওনার এমন মশকরা করা কথা শুনে আমি অবাক হলাম। মানেটা কি? আপনি এখন বিয়ে করার জন্য রেডি? আর ফারিন আপু, তার তো এখনো 2 বছর বাকি। আমার কথাটা শুনে উনি আমার ফোনটা আমার হাতে দিয়ে বললেন, নাও একটা ছবি তোলা আমাদের। আমি অবাকের উপর অবাক হলাম। উনি আজকে এমন ভালো ব্যবহার করছেন, কোনো ধমক ছমক ছাড়া। আমি না পেরে ফোনটা ধরলাম ছবি তোলার জন্য। আরও অবাক হলাম যখন দেখলাম উনি কিউট স্মাইল দিয়ে ছবি তোলার পরিকল্পনা করছেন। নিজেকে যেন এবার অকওয়ার্ড ফিল হচ্ছে ওনাকে দেখে। আমি হাসতে গিয়েও হাসতে পারলাম না। একটা ছবি তুললাম, তাতে উনি হাসছেন আর আমি মুখ গোমরা হয়ে আছি। ছবি তোলা হলেই উনি আমার হাত ধরে উঠে গেলেন। আমি এখনো ওনার উত্তর পেলাম না। সেদিন বাড়ি ফিরে বাবার গলা ধরে অনেক সত্য মিথ্যার কান্না কেঁদেছিলাম আমি, কারণ আমি কোনোভাবেই চাই না এইভাবে হঠকারিতায় নেওয়া একটা সিদ্ধান্তের মাধ্যমে আমার বিয়েটা বাবা অন্য কারোর সাথে দিয়ে দিক। সত্যি বলতে আমার মন কি চায় সেটা কি আমি নিজেই জানি না। জানলে হয়তো এত সম্পর্কের জটিলতা আর এত দ্বিধা বোধ জন্মাতো না কোনোভাবেই। তারপর কয়েকটা দিন কেটে গেল অনায়াসেই। আরিশ ভাইয়ার কঠিন তরলের মুড সুইংয়ে আমাকে নাজেহাল হতে হলো। আর আসন্ন এইচএসসি এক্সামের ঠেলায় ওনার আমার উপর নজরদারি বেড়ে গেল। বেশ কয়েকদিন হলো ফোন থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওনাকে কল করার মতো পর্যাপ্ত সুযোগটুকু আছে, আর তাছাড়া এই ফোনটাও বর্তমানে পুরনোটার মতোই অচল। মাঝে মাঝে ওনার প্রতি রাগটাও তীব্র হয়, কিন্তু পরে মনে হয় উনি যা করছেন আমার ভালোর জন্যই। এইভাবেই সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা হয়ে গেল আরিশ ভাইয়ার বাসায় গিয়ে। আমি মা বাবা সহ সবাইকে ফুপি কাল ফোন করে দাওয়াত দিয়েছেন ফুপার কোম্পানির সাফল্যের জন্য। অনেকক্ষণ ফুপির বাসায় এসে সানাকে কম কম পাত্তা দিয়ে ফুপির পেছনে আঠার মতো চিপকে আছি। আমি আর ফুপির মাঝে এমন মা মেয়ের মতো সম্পর্ক কবে হয়ে গেল আমি সত্যিই জানি না, আর কখনো জানতেও চাই না। তবে এ বাসায় এসে সকাল থেকে আরিশ ভাইকে দেখিনি একটিবারের জন্য। তিনি কি বাসায় নেই? চিকেনটা কষা করে কড়াই থেকে 2 পিস চিকেন ফুপি আমাকে তুলে দিয়েছে। আমি চিকেনের টুকরো মুখে পুরে ফুপিকে কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, তা ফুপি, আমার টিচারকে আজ বাসায় দেখছি না, উনি কই? ফুপি চিকেনে পরিমাণ মতো জল দিয়ে নাড়তে নাড়তে বলল, আর বলিস না, সেই কোন সকালে বেরিয়েছে ফারিনের সাথে, এখনো ফিরছে না। মেয়েটা জোর করে ওকে নিয়ে বেরিয়েছে, নয়তো আরিশের শরীরটা আজ ভালো নেই। ওর যাওয়ার ইচ্ছে ছিল না, যাবে না বলে কিন্তু 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 করছিল। আমি হাত থেকে বাটিটা শব্দ করে রাখলাম। রাগ দেখিয়ে বললাম, তোমার ছেলে শুধু আমাকেই রাগ দেখাতে পারে আর আমাকে ধমক দিতে পারে। ফারিন আপুর বেলায় 7 খুন মাপ। কই, উনি তো কখনো আপুকে বকাঝকা দেন না। ফুপি আমার কথা শুনে হাসলো। ফুপির আমার কথাতে হাসি পেলেও আমার হাসি পাচ্ছে না, কেন জানি না একটু একটু কান্না পাচ্ছে। সানা পেছন থেকে কথায় ফোড়ন কাটতেই নিজেকে সংযত করলাম। আমার রাগ হলো ভীষণ। রেগে তিরতির করে বললাম, তখন বউ পেয়ে তো দুনিয়া ভুলে যাবেন। সব পুরুষই এক, যেমন আমার টুই টুই ফুপা আর আমার ফুপিকে ছাড়া কিছুই চেনে না তেমন উনিও তখন ফারিন আপুকে পেলে আর কাউকে চিনবেন না। ফুপি আমার গাল দুটো টেনে দিয়ে বললেন, ফারিনের সাথে যে আরিশের বিয়ে হবে এমনটা কোনো কথা আছে? যা হবার পরে দেখা যাবে। আমি মুখ ভাঙচি দিয়ে বললাম, তোমার ছেলের জন্য এইরকমই একজনের দরকার আছে ফুপি, খালি আমার উপর অত্যাচার করে, হিটলার একটা। কথাটা বলে চলে যেতে নিলে সানা পেছন পেছন এলো। দুজনে মিলে সোফায় বসে ফারিন আপুকে নিয়ে গজগজ করছি। ঠিক সেই মুহূর্তে ওনারা এলেন। আরিশ ভাইয়ার চোখ মুখ লাল ভীষণ রকম, তবে তার জ্বর নাকি রাগে বোঝা দায়। ফারিন আপুকে বেশ খুশি দেখাচ্ছে। ওনার মাথায় একটা বিরাট বেলি ফুলের মালা, হাতেও বেলি ফুলের চুড়ি। ওনাকে দেখতে সুন্দর লাগছে ভীষণ। নারী সৌন্দর্যতে পুরুষকে আকৃষ্ট করতেই যথেষ্ট, তা বলতে দ্বিধা নেই। উনি এসে সানার পাশে বসলেন। ওনার আর আরিশ ভাইয়ার গল্প করতে লাগলেন যে এই করেছেন, ওই করেছেন, ওখানে গিয়েছেন, এইসব। আরিশ ভাইয়া নাকি এইসব নিজের হাতেই ওনাকে মালাটা পরিয়ে দিয়েছেন। ফারিন আপু সানার হাতে একটা বেলি ফুলের মালা দিয়ে বললেন, এটা নে তোর। ফারিন আপুর মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি আমার জন্য কিছু আনেননি। নিজেকে বারবার ওনার সামনে অপমানিত হতে দেখে আমার ভালো লাগে না মোটেও। ওনার কিছু বলার আগেই আমি নম্রভাবে বলে উঠলাম, বেলি ফুল আমার ভালো লাগে না সানা। কথাটা বলে উঠে গেলাম সেখান থেকে।
সানা আমার কথাতে ভারী অবাক হলো। কাঠগোলাপের পাশাপাশি গোলাপ আর বেলি দুটোই আমার প্রিয়। আমার বাসার বাগানে সেগুলোকে আমি কত যত্ন করি তা বোধহয় আমার 14 গোষ্ঠীর সবাই জানে। তবে মাঝে মাঝে কারোর কাছে তা অজানা থাকাই ভালো। আরিশ ভাইয়া পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন আর সবটা নীরবে দেখছেন। আমি ওনার দিকে একবার তাকালাম। ওনার চোখ মুখের করুণ অবস্থা দেখে খারাপ লাগলো বেশ। সেখান থেকে উঠে যাওয়ার আগে বলে এলাম, আপনার জ্বরটা বোধহয় বেড়েছে, ওষুধ খেয়ে নিন। আর বেশি শরীর খারাপ করলে আজকে পড়াতে আসার দরকার নেই। সামনেই তো ফাইনাল এক্সাম, আমার সেলফ স্টাডির দরকার। কথাটা বলে আমি সেখান থেকে চলে এলাম। ফারিন আপুর গলা দূর থেকে শুনতে পেলাম। পেছন ঘুরে তাকাতেই দেখলাম তিনি আরিশ ভাইয়ার হাতটা ধরে টেনে টেনে সোফায় বসিয়ে ওনার কপালে হাত দিয়ে জ্বর চেক করছেন। আমি ঘরে চলে এলাম। তাদের দুনিয়াদারি দেখা ছাড়াও এই পৃথিবীতে আমার জন্য অনেক কাজ আছে, আর আমার বোধহয় সেগুলো নিয়েই বেশি ভাবা উচিত। অনেক অনেক রান্নার আয়োজনে ফুপি হাঁপিয়ে পড়েছে প্রায়। আম্মু হাতে হাতে অনেক সাহায্য করছে, আর আমি সারাটা সময় ঘরেই বসেছিলাম। আর তার একটাই কারণ ফারিন আপু। টেবিলে সবাই বসে আছে আরিশ ভাইয়া ছাড়া। তিনি তার ঘরে ঘুমাচ্ছেন। ফারিন আপুর কথা অনুযায়ী তিনি ভাইয়াকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছেন। কোনো কারণবশত আমার গলা দিয়ে খাবার নামছে না। সবকিছু নিয়ে বৃতৃষ্ণা সহ এক চাপা কষ্ট অনুভব করছি বারবার। কথায় কথায় বাবা বলে ওঠেন, আরিসের তো এখন ইন্টার্নশিপ চলছে, তো এরপর কি দেশের বাইরে গিয়ে হায়ার স্টাডি করবে নাকি এখানেই বিয়ে করে ওয়েল সেটেলড হবে? কথাটা শোনা মাত্রই আপনা আপনি আমার চোখ ফারিন আপুর দিকে ঘুরে গেল। উনি বেশ একটা লজ্জা লজ্জা ভাব নিচ্ছেন, যেন আজকেই তাদের বিয়ের পাকা কথা। ওনার এমন বেহায়াপনা দেখে আমার দৃষ্টি সরিয়ে প্লেটের দিকে তাকিয়ে শুনতে লাগলাম। ফুপি কথার মাঝে বলে উঠল, সত্যি বলতে আমার ছেলে কি চাই তা ছেলের বাপকে জিজ্ঞাসা না করাই ভালো। সে তার অফিস নিয়েই ব্যস্ত, আমার সাথে কথা বলার সময় অবধি পান না তিনি। কথাটা শুনে সবাই চাপা হাসি হাসলো। ফুপি আর ফুপা এখনো আগের মতোই রয়েছেন, একদম প্রাণবন্ত আর মন খুলে কথা বলেন। আর ফুপা বেশ রসিক মান। কথাটা শুনতেই ফারিন আপু বেশ লজ্জা পেয়ে না খেয়ে উঠে গেলেন, যেন আরিশ ভাইয়া তাকে সবার সামনে ওনার প্রতি তার ভালোবাসার প্রকাশ করেছেন। আমি ওনার এমন ব্যবহারে অবাক হলাম, সাথে এখানে উপস্থিত সবাই। ফারিন আপু যেতেই আম্মু ধীর গতিতে বললেন, আমি যদি খুব ভুল না হই, ফারিন আরিশকে পছন্দ করে। যতই হোক দুজনের সমবয়সী প্রায়। আম্মুর এমন কথাতে বাবা ধমক দিয়ে বললেন, আফসানা, ছোটদের সামনে এসব কি? বাবার এমন কথাতে সবাই চুপ হয়ে গেল। ফারিন আপুকে বোধ হয় আমি সহ আর সবাই ভালোভাবে মেনে নিতে পারেননি। ফুপি কথা ঘোরাতেই বলল, আমি কিন্তু আমার আরুর বিয়ে দিব এক রাজপুত্রের সাথে, যে আমার আরুকে অনেক ভালোবাসে। ভালোবাসে আর ভালোবাসবে, কথা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ফুপি যেভাবে বললেন তাতে মনে হলো কেউ আমাকে ভীষণ রকম ভালোবাসে। হয়তো তারে আমি চোখে দেখিনি, অথবা হয়তো সে আমার খুব কাছেই আছে। সত্যিই কি আমাকেও কেউ ভালোবাসবে এমন ভাবে? তবে এই ভাবনাগুলো আমার কল্পনাতীত, তাই কখনো ভাবিনি আগে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, দূর ফুপি, কি যে বলো না, আমি তো বিয়েই করব না, আমি তোমাদের সাথেই থাকবো সব সময়। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা নেই, তোকে আমি আমার সাথেই রেখে দিব আমায় মেয়ে করে। সে তুই চাস আর না চাস। আমি কথার তৎপরতা না বুঝে ফুপির দিকে তাকিয়ে বললাম, সত্যি তো, আমি কিন্তু তোমার সাথেই থাকবো। ফুপি হেসে বললেন, 3 সত্যি। কিছুক্ষণ আগে বাসায় এলাম। এখন রাত 8টা বাজে প্রায়। আরিশ ভাইয়ার জ্বর বিশেষ কিছু কমেনি। আসার আগে ওনার সাথে আমার আর কথা হয়নি। বইগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনার এক বিরাট পরিবেশ গড়ে তুলেছি, কিন্তু পড়াশোনা নামের পাখিটা বারবার ফাঁকি দিয়ে পালাচ্ছে, সহজে তার নাগালে আসছে না। ফোনটার দিকে তাকালাম আমি। হঠাৎ করে মনে হতেই আমি গ্যালারি চেক করলাম, বার করলাম এই ফোনের সর্বপ্রথম ফটো। ছবিটার আর একটা কপি করে রেখেছি আমি অন্য একটা ফোল্ডারে। যদি কোনোভাবে এটা ডিলিট হয়ে যায় তো অন্যটা থেকে যাবে। ওনার সাথে আমার কোনো ছবি নেই, তার সাথে এটাই আমার প্রথম ছবি। উনি কি প্রাণবন্ত হয়ে হাসছেন আর আমি গোমরামুখী। ছবিটা এখন দেখে আফসোস হয় ভীষণ। ছবিটা দেখি আর বুঝি যে গোমরা মুখে আমাকে মানে না ঠিক।
মনে হয় ইস, সেদিন যদি একটু হেসে ছবিটা তুলতাম। আমাদের দুজনের বিপরীত প্রতিচ্ছবি ছবিটাতে লল ফুটে উঠেছে। ফটোটা বেশ কিছুক্ষণ ধরে জুম করে তো কখনো জুম আউট করে দেখছি। তখনই দরজার ধাক্কার আওয়াজে চমকে উঠলাম আমি। দ্রুত ফোন বন্ধ করে দরজা খুলতেই দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলাম, বাবা কি ডাকছে আমাকে? আম্মু মাথা নাড়িয়ে বলল, আরিশ এসেছে। ছেলেটার জ্বর কমেনি, একদমই রাগাবি না, এমনিতেই অসুস্থ। আমি ওকে আসতে বলছি। আম্মু চলে যেতে নিলেই আমি প্রশ্ন করলাম, উনি কি এই এত রাতে জ্বর অবস্থায় আমাকে পড়াতে এসেছেন? আম্মু আমার কথা নাকচ করে বললেন, কি করতে এসেছে জানি না, তোকে জানাতে বললো কথাটা। তোর বাবা ওকে এখন বকাবকি করছে এই জ্বর নিয়ে আসার জন্য। কথাটা বলে আম্মু চলে গেল, আর তার সাথে ফেলে গেল আমার কপালে এই সূক্ষ্ম চিন্তার ভাঁজ। খাটের ওপর ছড়ানো ছিটানো বইগুলো অল্প বিস্তর গুছিয়ে রাখতে রাখতেই উনি এলেন। আমি ওড়নাটা ঠিক করে বললাম, আপনার তো শরীর খারাপ, আপনি আসতে গেলেন কেন? ওনার হাতে একটা ছোট্ট প্লাস্টিক। উনি বরাবরের মতো আমার কথার কোনো উত্তর দিলেন না, সোজা আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, হাত দাও। ওনার জ্বরের মাঝে বলা আড়ষ্ট কথাগুলো আমার শুনতেও কষ্ট হচ্ছে। ওনাকে কোনো মতে রাগাবো না আমি। ওনার সামনে হাত বাড়িয়ে দিতেই উনি প্যাকেট থেকে বেলি ফুলের একটা আধা চ্যাপটানো মালা আমার হাতে পরিয়ে দিলেন। ফুলগুলোর অবস্থা দেখে আমার স্পষ্ট ধারণা তৈরি হলো যে তিনি এগুলো সদ্য কিনে আনেননি, সকালেই কিনেছেন। আমি লক্ষ্য করলাম ওনার শরীর মৃদু কাঁপছে। উনি কাঁপা কাঁপা হাতে আমার হাতটা ধরলেন। ওনার হাতটা গরম। উনি হাতটা ধরে মালাটা আমার হাতে পরিয়ে দিলেন। আমার বুকের ভেতর এক অজানা বেদনার মোচড় দিয়ে উঠল। আমি ওনার দিকে অশ্রুসিক্ত নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওনাকে দেখে আমি নিজেই দুর্বল হয়ে পড়ছি যেন। ওনার শরীরের কম্পনের মাত্রা বাড়তেই আমি কম্পিত ধ্বনিতে বললাম, আরিশ ভাইয়া, আরিশ ভাইয়া, আপনি ঠিক আছেন? উনি সুতোর গিঁটটা কোনো রকমে লাগিয়ে দিয়ে দুপাশে মাথা নাড়ালেন, যার অর্থ উনি ঠিক নেই। জীবনে এই প্রথম আমি কোনো উত্তর ওনাকে কোনো রকম ভর্ণিতা ছাড়াই সহজভাবেই দিতে দেখলাম। আমার কণ্ঠস্বর কাঁপছে। ওনাকে ছোঁয়ার সাহস পাচ্ছি না আমি। ওনার অবস্থা বেশি খারাপ হবার পূর্বেই আমি ঘর থেকে চিৎকার দিলাম, আম্মু একটু এই রুমে ওষুধ নিয়ে এসো না, আরিশ ভাইয়া কাঁপছেন। ততক্ষণে উনি আমার বেডের উপর বসে পড়েছেন। ওনার কপালে হাত দিতেই উনি আধো আধো কণ্ঠে থমক দিতে ভুললেন না, আর কখনো ভুলেও বলবে না যে তুমি ফুল ভালোবাসো না, কারণ আমার আরু পাখি নিজেই একটা ফুল, বুঝলে স্টুপিড? আমি ওনার অমন কথা শুনে এবার ভয় কেঁদেই ফেললাম। ওনাকে আমি কখনো এভাবে কথা বলতে দেখিনি। ওনাকে কোনো রকমে হাত দিয়ে সামলে রেখে আমি ক্রমাগত হাঁক ছাড়লাম তাদেরকে জলদি আসার জন্য। মুহূর্তের মধ্যেই বাবা আর আম্মু এলেন। ততক্ষণে উনি জ্ঞান হারিয়েছেন। ওনাকে শক্ত করে ধরে আছি আমি। হাতে ওনার দেওয়া সেই বেলি ফুলের মাথা আর তার মিষ্টি ঘ্রাণে মম করছে আমার শরীর, আর আমার শরীরের ভর ছেড়ে জ্বরে পড়ছে ওনার শরীর। ওনার পায়ের কাছে বসে আছি আমি, নির্বিকারে ওনার দিকে চেয়ে আছি। ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে শরীরের জ্বরটা আর নেই। আপনা আপনি আমার চোখ দিয়ে জল গড়ালো, তবে তা রাগে। ওনার কারণে বারবার কেন আমাকে অপ্রত্যাশিতভাবে ফারিন আপুর দিকে কথা শুনতে হয়? আপু আমার থেকে বয়সে বড়, তার মুখের ওপর জবাব দিলেই আমি হয়ে গেলাম ঠোঁট কাটা বেয়াদব মেয়ে। কিছুক্ষণ আগে উনি ফোন করে এইসব কথাই আমাকে শুনিয়েছে। নেহাত আরিশ ভাইয়ের শরীর খারাপ হওয়ার দরুন আমি কেবল এক নাগারে শুনে গেছি ওনার কথা। তবে যখন উনি বললেন যে আমার জন্য নাকি ওনাদের দুজনের সম্পর্কের মাঝে এত জটিলতা, তখন আমি আর সহ্য করতে পারলাম না। না পেরে বলে উঠলাম, নিজেকে কি ভাবো তুমি? বুয়েটিয়ান আর বয়সে বড় বলে যা খুশি তাই বলে যাবে? আমি তোমার থেকে বয়সে ছোট, তাই সব দোষ আমার? তোমার আর আরিশ ভাইয়ার সম্পর্ক নিয়ে আমি কখনো কিছু বলেছি তোমাকে? বিয়ে করে নাও তাকে, এতই যদি তাকে নিয়ে ভয় হয়। আমার এমন কথা শুনতেই উনি আমাকে বেয়াদব বলে সম্বোধন করতেই আমি ফোনটা কেটে দিলাম। তবে হঠাৎ করে ওনার এমনভাবে ব্যবহার করার কারণ বুঝে উঠতে পারলাম না আমি। ওনার কাছে বেশ অনেকবার অপমানিত হয়েছি আমি অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু বারবার একই জিনিস সহ্য করা যায় না। আমার চোখ থেকে জল গড়াচ্ছে রীতিমতো। নীরবে এক চাপা কষ্ট সহ্য করে যাচ্ছি আমি, তা বোঝার কেউই নেই। ওনার দিকে তাকালাম আমি। উনি এত ঘুমাচ্ছেন,
ওনার অগোচরে এত কিছু হয়ে গেল উনি তা জানতেও পারলেন না। হাতের দিকে তাকাতেই দেখলাম বেলি ফুলের মালাটা এখনো হাতেই রয়েছে, তার ঘ্রাণ এখনো আগের মতোই তাজা। আমি এক টানে মালাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলেও সফল হলাম না। হাতের বেশ কিছু জায়গাতে সুতোর টানে লাল লাল দাগ হয়ে গেছে। আমি তাতেও দমে গেলাম না। অবশেষে একটা জোরপূর্বক টান দিতেই সুতোটা ছিঁড়ে গেল, আর আমি বেশ শব্দ করেই আহ করে উঠলাম। হাতটা কেটে গেল সুতোর ধারে। আমি মালাটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। আমার চোখের জল নিমিষেই যেন মিলিয়ে গেল আমার রাগের তোড়ে। ঘর থেকে বেরিয়ে গেলাম আমি। ভোর 4টে হবে প্রায়। ফুপিও এসেছেন 12টার দিকে, আর সানাও। আমি কাউকে আমার আর ফারিনাপুর এই ঠান্ডা লড়াই সম্বন্ধে আজ অবধি করতে দেইনি। জেদ দেখিয়ে ওনার পায়ের কাছে বসে আছি আমি। তবে রাগটা এবার মাত্রাতিরিক্ত হতেই আর সহ্য হলো না। ফোনে থাকা ওনার আর আমার ছবিটা ডিলিট করতে দুটোবারও ভাবলাম না। রাগ হলেও আর মাথা কাজ করে না আমার, আর হলেও তাই। হাতটা কেটে যাওয়ায় জ্বালা করছে বেশ। আমি নিজে তেজ দেখিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। এবার থেকে ওনার সাথে দূরত্ব বজায় করে চলবো আমি, যাতে ফারিনাপুর মতো দ্বিতীয়বার আর কেউ আমাকে এমন অকথ্য ভাষায় কথা না শোনাতে পারে। মন খারাপ হলেই আমি কাঠগোলাপ গাছের নিচে বসে থাকি বরাবর। আজকেও তার ব্যতিক্রম হলো না। ভোর 5টা বাজে প্রায়। আজান দিয়েছে অনেকক্ষণ। আশরাফ চাচা নামাজ পড়তে ওঠেন, তবে আমাকে দেখতে পাননি। এত ভোরে দেখলে হয়তো বকাঝকা করতেন। আমি হাঁটুতে মুখ গুজে মন খারাপ করে বসে আছি। মনে পড়ে ওনার আগের বারের জন্মদিনের কথা। উনি কখনোই জন্মদিন সেলিব্রেট করতে চান না। ওনার 23তম জন্মদিনের পর থেকে উনি হয়তো ধরেই নিয়েছেন যে চাইলেও এই জীবনে আমার থেকে বড় এলিয়েনের দেখা উনি পাবেন না। যে সেদিনের কথা ভাবলেও আমার হাসি পায়। 22শে জুলাই 2021। আজ সেই বিখ্যাত হিটলার মানুষটার জন্মদিন। আর দিনটা একটু ঝাঁকানাকা চমকপ্রদ না হলে হয়? আরিশ ভাইয়া নিজের জন্মদিন নিয়ে এত নাচানাচি করেন না, কেক অবধি কাটেন না। তবে শুধু সেদিন কোনো রকম জোর করেই ফুপি বেশ ঘটা করে রান্না করেন সকলকে। ফুপি রাতে দাওয়াত দেওয়ায় আমাদের রাতে তাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু রাত অবধি অপেক্ষা কে করে? উনি আমাকে প্রতিবার সারপ্রাইজ দেন, তাই আমিও ঠিক করেছিলাম যে ওনার জন্মদিনে ওনাকে বউ সাজিয়ে আমি নিজেকে সারপ্রাইজ দিব। দুপুরবেলায় সিএনজি ধরে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে ফুপির বাসায় এলাম। ফুপি আমাকে দেখে অবাক হয়ে গেছিল। আমি ফুপির কাছ থেকে জানলাম যে উনি নিজের ঘরেই আছেন। আমি চুপি সারে গিয়ে ওনার ঘরে আলতো করে উকি দিতেই উনি কিভাবে আমার উপস্থিতি বুঝলেন তা আজও আমার বোধগম্য হলো না। উনি ওনার মুখের সামনে একটা বই ধরে রেখে ধমকে সুরে ডেকে উঠলেন, এই মেয়ে। উনি বুঝতে পেরেছেন ভেবে চোখ মুখ কুচকে এক রাশ ধমকে খাওয়ার মতো মনোবল নিয়ে ওনার ঘরে ঢুকলাম। ভীষণ সুগন্ধিযুক্ত একটা অর্কিডের রুম। ফ্রেগ্রেন্সের ঘ্রাণ ভেসে আসছে আমার নাকে। আচ্ছা, ওনার ঘরটা এত পরিপাটি কি করে? কই, আমার ঘর তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কথাগুলো ভাবতে ভাবতেই দেখলাম উনি শোয়া থেকে উঠে বসে আমার দিকে জহুরির দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঘরে না ঢুকে উকি দিচ্ছিলে কেন? ওনার এমন কথাতে আমি ভড়কে গেলাম না, কারণ আমি ওনার ধমক খাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। কোনো রকম আমতা আমতা ছাড়াই আমি পরিষ্কার আর তেজি কণ্ঠে আর বেশ নম্রভাবে বললাম, শুভ জন্মদিন আরিশ ভাইয়া, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো হিটলার ভাই। বলে ওনার দিকে তাকিয়ে হাসি দিলাম। উনি আমার হাসি দেখে আর রাগ করে থাকতে পারলেন না হয়তো। ওনার কপালের ভাঁজ প্রসারিত হলো আর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ওনার শুনে বেশ অপ্রস্তুত হলাম। এ কেমন মানুষ যে যার নিজের জন্মদিন নিয়ে কোনো মাতামাতি নেই? আমি যে কাজে এসেছি সেটা হাসিল না করে যাচ্ছি না, এমনটা ভেবে ওনার কাছে অকপটে স্বীকারোক্তি করলাম। আজ আপনার মতো এমন একটা নিম পাতার ফ্যাক্টরির জন্মদিন বলে কথা। আমি চাই আজ আপনি আমার একটা ইচ্ছে পূরণ করুন। উনি চোখ বাঁকিয়ে বোকা বোকা ভান করে বললেন, যে জন্মদিনের উইশে থ্যাংক ইউ হিসাবে যেখানে পাল্টা রিটার্ন গিফট দিতে হয়, এমন উইশ আমার লাগবে না। ইউ মে গো নাও। আমি নাছোড়বান্দা হয়ে বললাম, একদম না। আমি চাই আপনি আজকে আমার কথা রাখুন। আর আপনি আজ অবধি আমি যা চেয়েছি তাই করেছেন, তাহলে আজকে এটা কেন নয়? কথাটা ওনার বেশ গায়ে লাগলো যেন, তাই আমিও সেভাবেই বললাম। উনি না পেরে বাধ্য হয়ে বললেন, স্টুপিড, কি চাই বলো?
আমি ওনার দিকে তাকিয়ে আমার 32টা দাঁত বের করে একটা হাসি দিতেই উনি বিরক্ত হয়ে তাকালেন। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, বেশি কিছু না, আপনাকে সাজিয়ে গুজিয়ে আমি একটা ছবি তুলবো। উনি ভাবলেশহীন হয়ে বললেন, ঠিক আছে, বিকালে রেডি হয়ে থেকো, বাইরে কোথাও যাব, তখন একটা তুলে নিও। এখন যাও, আমি পড়ছি। আমি ওনার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বললাম, আপনাকে নিজেকে সাজতে বলেছে? হ্যাঁ, আপনাকে নিজে কে সাজতে বলেছে? হ্যাঁ, আমি সাজিয়ে দেব আপনাকে, আর নো মোর ওয়ার্ডস। কথাটা বলে আমার ব্যাগ থেকে একটা টেডি বিয়ারওয়ালা ব্যান্ড, লাল টক টক একটা লিপস্টিক, কাজল সহ আরও সাজ সরঞ্জাম বার করতে গেলেই উনি একটা গগন বিদারী চিৎকার দিয়ে বললেন, আরু পাখি, কি হচ্ছে এসব? আমি ওনার দিকে মুখ চেপে চেপে হেসে বললাম, নো মোর ওয়ার্ডস, একদম চুপ। উনি সেদিন হাজার চেষ্টা করেও আমাকে আটকাতে পারেননি। ওনার ওপর আমি আমার মেকআপ টিউটোরিয়াল অ্যাপ্লাই করেছিলাম সেদিন, কিন্তু ছবি তুলতে দেননি উনি। আমি ফোন নিয়ে ছবি তুলতে গেলেই উনি আমার হাতটা শক্ত করে চেপে ধরে আমাকে দেওয়ালের সাথে ঠেলে দিতেই আমি দেওয়ালের সাথে আটকে গেলাম। উনি আমার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ওনার চোখে রাগের আভা দেখিনি সেদিন, কেন জানি না মনে হচ্ছিল উনি আমাকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চাইছিলেন। আমি ওনার দিকে চেয়ে আছি। ওনার ঠোঁটে লিপস্টিক আর চুলের ঝুঁটিতে দেওয়া টেডি বিয়ার যুক্ত গার্ডার দেখে আমার পেট ফাটা হাসি হাসতে ইচ্ছে করলো, কিন্তু হাসলে নিজের আর্টিস্টিক দিককে অসম্মান করা হয়। উনি আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন দেখে আমি বলে উঠলাম, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। উনি জবাব দিলেন না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে উনি নিচ থেকেই সরে গেলেন। আমার খুশি হতে লাগলো বেশ। উনি আমার এই এলিয়েন টাইপ আবদারটাও রেখেছেন। উনি ওয়াশরুম চলে গেলেন ফ্রেশ হতে। আমি বাইরে থেকে চিৎকার দিয়ে বললাম, আরিশ ভাইয়া আসছে, বছর আবার হবে। আরিশ ভাই আসছে, বছর আবার হবে। উনি রাগে গজগজ করছে আর বলেছিলেন, আমিও একদিন সব কিছু সুদে আসলে উসুল করব, না হলে আমিও আবরার আরিশ। সেদিন তুমি শুধু সহ্য করতে পারলেই হলো। কথাটা মনে হতেই আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি সত্যিই জানি না ওনার আমার সম্পর্কটা ঠিক কেমন। আমি আর ওনার ধারে কাছেও যাব না। কথাটা বিড়বিড় করে বলতে লাগলাম আমি। হাঁটুতে মুখ গুজে চোখ বন্ধ করে একপাশ ফিরে তাকাতেই আমার চোখের কোণা বেয়ে জল গড়ালো। তখনই কেউ যেন পেছন থেকে উনি বলে উঠলেন, আরু পাখি, কি করছো এখানে? আমি কথাটা শুনে ধরফর করে চোখটা মুছে নিলাম, তবে কিছু বললাম না। আমি জবাব না দিতেই উনি এবার আমার সামনে এসে দাঁড়ালেন। আমি ওনার দিকে এখনো তাকালাম না। উনি জবাব না পেয়ে আমার হাত ধরে টেনে তুললেন। আমি মাথা নিচু করে আছি। উনি রাশ ভারী কণ্ঠে বললেন, কাঁদছো কেন? আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি কি করে বুঝলেন আমি কাঁদছি? আমি হতবিম্বল হয়ে ওনার দিকে চেয়ে আছি। ওনাকে বেশ প্রাণবন্ত লাগছে। কালকে রাতের ভেঙে পড়া আরিশ ভাইয়া আর এই ভোরের আরিশ ভাইয়ার মাঝে হাজারো তফাৎ। উনি আমার ঘোর ভাঙতেই তুড়ি মেরে বললেন, কেউ কিছু বলেছে? ওনার মুখের দিকে তাকিয়ে আপনা আপনি মাথা নাড়ালাম আমি। ওনার দিকে এক পলকে তাকিয়ে আছি। হাজারো রাগ অভিমানের মাঝেও ওনার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে। কিন্তু কেন? আমার উত্তর না পেয়ে উনি আমার বাম হাতটা নিয়ে ওনার হাতের মুঠোয় থাকা একটা ফুল দিয়ে বানানো আংটি পরিয়ে দিতেই শরীরের মধ্যে শিহরণ বয়ে গেল। সবকিছু কেমন অদ্ভুত লাগছে না? উনি আমার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলে উঠলেন, যেদিন আমার সামর্থ্য হবে সেদিন আরো ভালো কিছু দেব, এখন এটা নিয়ে খুশি থাকো। আমি মুগ্ধ নয়নে ওনার দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ আর বলে উঠলাম, আপনি কি আমাকে ভালোবাসেন আরিশ ভাইয়া? কথাটা বলা মাত্রই বাম হাতে বেশ ব্যথা পেতে আমার ঘোর ভাঙলো ওনার কথায়। এই মেয়ে, রাত কাটলো কি করে তোমার? নিজের খেয়াল রাখো না কেন? এত অগোছালো কেন তুমি? আমার ঘোর ভাঙলো। বুঝলাম এতক্ষণ আমি যা ভেবেছি সব কল্পনা। উনি ধমকাচ্ছেন আমাকে। তবে আমার বলা শেষ কথাটা কি উনি শুনতে পেয়েছেন? আমি ওনার দিকে ছলছল চোখে তাকালাম। উনি আমার হাতটার দিকে তাকিয়ে আছেন একইভাবে, আর মাঝে মাঝে ফু দিয়ে দিচ্ছেন যেন তিনি ব্যথা পেয়েছেন। আমার হাতে আমার আরিশ ভাইয়ার দেওয়া কল্পনার ফুলের আংটিটাও নেই। সব কিছু মিলিয়ে আমার সহ্য ক্ষমতার ঊর্ধ্বে গেল অনুভূতিগুলো। আমি না পেরে ফুপিয়ে কেঁদে উঠতেই আরিশ আমার দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি করে কাটলো হাতটা? রাতে তো ঠিকই ছিল, কি হয়েছে বলো? আমি ছলছল চোখে তাকাতেই যেন উনিও ভেঙে পড়লেন। ওনার দৃষ্টিতে এক অদ্ভুত অনুভূতি দেখে আমার ফারিনাপুর বলা কথাটা মনে পড়ে যেতেই আমি হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেলাম
আর গম্ভীরভাবে বললাম, আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। আপনি আমার থেকে দূরে থাকুন, আর এর থেকে বেশি কিছু চাই না আমার। উনি তাকিয়ে রইলেন আমার দিকে। আমি ওনাকে ছেড়ে চলে এলাম। তবে চলে আসার আগে ওনার বুক পকেটে রাখা ঝরে যাওয়া কাঠগোলাপ আমার চোখ এড়িয়ে গেছে। আচ্ছা, উনি কি আমার জন্যই এটা কুড়াচ্ছিলেন? টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। সকাল 8টার মধ্যে নাস্তার টেবিল রেডি। ফুপি সকাল সকাল নাস্তা না করে বেরিয়ে গেছে। খাবার টেবিলে সবাই উপস্থিত, আমি বাদে। আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। দরজার খটখটানের আওয়াজে আমার ধ্যান ফিরতেই উঠে বসলাম আমি। সানা এসেছে। সানার দিকে তাকাতেই বুঝলাম যে তার চোখে এক রাশ কৌতূহল লুকিয়ে আছে। সে আমার থেকে কিছু জানতে চায়। আমি খুব স্বাভাবিকভাবেই বললাম, কিছু বলবি? সানা জবাব দিল না, বরং আমার পাশে এসে বেশ আয়েশ করে বলল, কিছু একটা তো হয়েছে আমাদের আরু পাখির, না হলে সে এত চুপচাপ। আমি বোঝার চেষ্টা করে বললাম, কি আবার হবে? কিছু হয়নি। আমার কথা যে সানা এত সহজে বিশ্বাস করবে না তা আমি জানতাম বেশ, আর হলোও তাই। সানা আমাকে খোঁচা মেরে বলল, ভাইয়া কিছু বলেছে? রাগ করে আছিস ভাইয়ার উপর? আমি রাগ দেখানোর প্রবল চেষ্টা চালিয়ে বললাম, আচ্ছা আমি কি দুদণ্ড চুপ করে থাকতেও পারবো না? সব কিছুতে ওনাকে কেন টানেন সবাই? আমার কথা শুনে সানা বেশ দমে গেল। ও বেশ আকুতি করে বলল, সরি ভাইয়ার আলু পাখি, আমি সেভাবে বলতে চাইনি। আমার কাঁধ থেকে সানার হাতটা সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেলাম আমি। সানা এখনও যেন মুখ গোমরা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এতক্ষণ হাতে কাটার মলম লাগিয়ে শুয়েছিলাম। আরিশ ভাইয়া নিশ্চয়ই খাওয়ার টেবিলে বসে আছেন, তাই আমি খাবো না। ওনার সামনে যেতে আমার ভালো লাগছে না। আমি ওয়াশরুম থেকে বের হলাম প্রায় 10 মিনিট পর। রুমে ঢুকতে না ঢুকতেই সানার অনবরত পায়চারি দেখে থমকে গেলাম, যেন যদিও এটা নতুন কিছু নয়। সানা কোনো কথা ভুলে গেলে যতক্ষণ না পর্যন্ত সে সেই কথাটা তার পেট থেকে এতরাত না পারে ততক্ষণ তার এই পায়চারি থামে না। সানা কোনো কথা ভুলে গেলে যতক্ষণ না পর্যন্ত সেই কথাটা তার পেট থেকে উতরাতে না পারে ততক্ষণ তার এই পায়চারি থামে না। আর এই মুহূর্তে তার সেই ভুলে যাওয়া কথাটা যে সে আমাকেই বলবে তা নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আমাকে দেখতেই সানা এক প্রকার হামলে পড়ল যেন। আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে নিজেও বিছানায় বসলো। আমি অরতিকে চোখ ছোট ছোট করে তাকাতেই ও ভুলসূচক একটা চাহনিতে চেয়ে বলল, আমি এতটাও ভুলমন কি করে হতে পারি? কি করে এত বড় কথাটা ভুলে যেতে পারি আমি? হাউ স্টুপিড আই অ্যাম। এটা ছিল সানার সূচনা পূর্ব। আমার শিরোনাম আসতে যে কত দেরি তা আমার বুঝতে বাকি নেই। তার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বললাম, এত ভনিতা না করে আসল কথাটাও কিন্তু বলা যায়। সানা উচ্ছ্বাসের সাথে বলল, আরে ফারিন আপু আর ভাইয়াকে নিয়ে কথাটা তোকে না বললেই নয়। কালকে সন্ধ্যায় অনেক কিছু ঘটে গেছে যা তোর কাছে এখনো অজানা। একটা অজানা ধোঁয়াশার আভাস পাচ্ছি, তাই না শুনলেই নয়। আমি এবার নরম হয়ে ওকে প্রশ্ন করলাম, কি হয়েছে ওনাদের? সানা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো, আর ঠিক কাটা জায়গাটার উপর। এখন যদি আমি আহ উহ করি তো সে আসল কাজের কথা ভুলে যাবে। আমি ব্যথা সহ্য করে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলাম। সানা বলতে শুরু করলো, কালকে ভাইয়াকে জ্বর অবস্থায় ফারিন আপু ডেকে নিয়ে গেছিলেন ঘোরাঘুরি করতে। অতঃপর ফেরার পর ভাইয়ার জ্বরটা বেড়ে যায়। ভাইয়া ওষুধ খায়নি ততক্ষণেও। দুপুরে খাওয়ার পর ফারিন আপু ওনাকে ওষুধ দিয়েছিল। ভাইয়াকে জ্বরের ওষুধ না দিয়ে উনি ভুল করে মাথা ব্যথার ওষুধ দিয়েছিলেন। ভাইয়া নিজেও আর চেক করে দেখেনি কিসের ওষুধ। তোরা যখন চলে আসিস ততক্ষণে ভাইয়া ঘুমিয়ে গেছিল। যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা 6:30 নাগাদ বাজে। গায়ের জ্বরটা ততক্ষণে অনেকটা বেড়ে গেছিল। ভাইয়া রুম থেকে বেরিয়ে আসলেই ফারিন আপুকে এটা জিজ্ঞেস করার জন্য যে সে ওষুধের পাতাটা কোথায় রেখেছে। আপু ভাইয়ার কথায় তোয়াক্কা না করে প্রশ্ন করে উঠল, তোমার ঘরে আর একটা বেলু ফুলের মালা দেখলাম, ওটা কার জন্য? আরিশ ভাইয়া আপুর কথাটাকে এড়ানোর চেষ্টা করলেন, কিন্তু উনি তো নাছুর বান্দা। উনি সমান তালে জেদ নিয়ে প্রশ্ন করতে লাগলেন, ওটা আমার জন্য কিনলে তুমি আমাকে ওটা দিলে না কেন? একটা পর্যায়ে গিয়ে ভাইয়া বুঝলো যে এত সহজে বিষয়টা থেকে তার মুক্তি নেই। আরু পাখি নামটা শুনতেই ফারিন আপু রেগে গেলেন আর ধমকের সুরে জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলেন, ওই মেয়েটার জন্য তোমার এত কিসের দরদ? তাছাড়া তাকে তুমি এত বছর যাবৎ পড়াচ্ছ। তোমার তো জানা উচিত যে সে ফুল পছন্দ করে না। তারপরেও তুমি কেন কিনেছো ওটা তার জন্য?
আরিশ ভাইয়া রেগে গেল। কথাটা শুনে ফারিন আপু ভাইয়ার ঘরের দিকে ছুটে গেলেন, আর ভাইয়ার রুমে গিয়ে টেবিলের উপরে থেকে মাথায় দেওয়ার বেলি ফুলটা তখন নষ্ট করতে লাগলেন। ভাইয়া ততক্ষণে রুমে গিয়ে দেখেন উনি একটা মালা নষ্ট করেছেন। ভাইয়া ওনাকে থামাতে বললেও উনি থামেননি। ফারিন আপু হাতের মালাটা নষ্ট করার জন্য উদ্যত হওয়ার সময় বললেন, আমাদের বিয়ের পর ওই মেয়ের প্রতি তোমার এত আদিক্ষেতা আমি কখনোই সহ্য করব না। ওর জন্য শুধু তুমি এমন রাগী, এমন গম্ভীর। তুমি আগে তো এমন ছিলে না। যবে থেকে ওই মেয়েটা এলো তবে থেকে তোমাকে খোঁচা দিয়ে কথা বলে। বেয়াদ্দপ মেয়ে একটা। কথাটা বলা মাত্রই ভাইয়া ফারিন আপুর হাত ধরে ঘর থেকে বার করে দিলেন, আর ফারিন আপুর হাত থেকে তোর হাতের জন্য কিনে আনা বেলি ফুলের মালাটা কেড়ে দিয়ে একটা গগন বিভাতি চিৎকার দিয়ে বলে উঠলেন। কথাটা বলে ভাইয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। এত কিছুর পরেও ফারিন আপু থেমে থাকলেন না। কাঁদতে কাঁদতে আম্মুর সামনে খালামনির কাছে ফোন করলেন আসার জন্য। সে নাকি ভাইয়া ছাড়া আর কাউকে মেনে নেবে না। আম্মু ফারিন আপুর কথাতে সায় দেয়নি একটিবারও। খালামনি তারাও তাদের মেয়ের কথায় তাল দিতেই ভাইয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সে কখনো ফারিন আপুকে বিয়ে করবে না। কথাটা বলেই ভাইয়া বেরিয়ে এসেছে বাসা থেকে। তারপর তো ভাইয়া এলো তোদের বাসায়, আর তারপর কি হলো তো তুই জানিসই। সানার কথা শুনে আমি শিউরে উঠলাম রীতিমতো। উনি ফারিন আপুকে সত্যি এই কথাগুলো বলেছেন? সানার এতগুলো কথা শুনে নিজেকে ভুল প্রমাণিত হতে 1 মিনিটও দেরি করলাম না। আমি কেবল সানার দিকে একবার তাকিয়ে ওন্না নিয়ে ছুটে বেরিয়ে গেলাম রুম থেকে। দৌড়ে নিচে গিয়ে খাবার টেবিলের সামনে যেতেই দেখলাম উনি সহ বাবা আর আম্মু বসে আছেন টেবিলে। আমার নাম ধরে আম্মু ডাকতেই উনি কেবল একটাবার আমার দিকে তাকিয়ে পুনরায় খাওয়াই মনোযোগ দিলেন। আমি ব্রেডটা কেটে কয়েক টুকরো করে ফেলেছি। ওনার দিক তাকিয়ে থাকলে নিজেকে নার্ভাস মনে হয়। উনি ওনার মতো খাচ্ছেন। সানা পাশে এসে বসলো। আমার এমন কাজে সে নিজেও বোধহয় হবাক। আমি এক টুকরো খাবার মুখে তুলিনি। ওনার দিকে তাকিয়ে একরাশ সাহস সঞ্চয় করে মিনমিন করে বললাম, আরিশ ভাইয়া। উনি কেবল আমার দিকে তাকালেন, কোনো উত্তর দিলেন না। আমি বুঝলাম যে উনি বাকি কথাটা বলতে বলেছেন। আমি দেরি না করে বললাম, আমার আপনার সাথে একটা কথা ছিল, খাওয়ার পর একটু রুমে আসবেন? উনি আমার কথাই সরাসরি নাচক করে বললেন, যা বলার এখানেই বলো। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি তবুও দমে গেলাম না, পুনরায় বললাম, আমার স্টাডি রিলেটেড। উনি আর কিছু বললেন না। বাবা আম্মু সহ উনি বেশ স্বাভাবিক, শুধু আমার নিজেকেই এমন অস্বাভাবিক লাগছে। আমি নীরবে খেতে লাগলাম। আমার গলা দিয়ে খাবার নামছে না, শুধু মনে পড়ছে ওনাকে বলার শেষ কথাটা, আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। কথাটা মনে পড়তেই আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওনার মুখের দিকে আর চোখে মাঝে মাঝে তাকাতেই লাগলাম আমি। আচ্ছা, উনি কোনোভাবে আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলছেন না তো? কথাটা ভাবতেই খাবার টেবিলে উঠে দাঁড়ালাম আমি উঠে দাঁড়াতেই বাবা আম্মু সানা সকলেই চমকে গেল, কিন্তু উনি আমার দিকে তাকালেন না বিন্দু মাত্র। আমি কাউকে তোয়াক্কা না করে বললাম, আরিশ ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। আমি কাঠগোলাপ গাছের জল দিতে চাচ্ছি, আপনি ওখানে চলে আসুন। কথাটা বলে না খেয়ে উঠে পড়তেই বাবা অবাক হয়ে বললেন। আরিশ ভাইয়া নিজেও আর কিছু মুখে তুললেন না, খাবার ছেড়ে উঠে শুধু বললেন, মাঝে মাঝে না, সব সময় পাগলামো করে। কথাটা আমার কান অবধি পৌঁছালো না। কাঠগোলাপ গাছের নিচে দাঁড়িয়ে আছি আমি। গাছটাই সাদা ফুলে ফুলে ভর্তি। আমি চঞ্চল হয়ে দাঁড়িয়ে আছি। আমার ওনাকে অনেক কিছু বলার আছে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করতেই ওনার দিকে তাকিয়ে বললাম, আরিশ ভাইয়া, আই অ্যাম সরি। উনি গম্ভীরতার মাঝেও একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আমাকে সরি বলার মতো কিছু নেই, আমি কারোর কেউ নই। যাই হোক, কালকে থেকে আমার ডিউটি আছে, আমি আর পড়াতে আসতে পারছি না। আর ফুপাকেও বলে দিয়েছি তোমার জন্য নতুন টিচার দেখতে। তোমার আপত্তি থাকার কথাও না। যাই হোক, তোমার এইচএসসির জন্য অগ্রিম অল দ্য বেস্ট। ওনার এমন কথা শুনে আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। সব কথার তালগুল বাকিয়ে গেল, আর চোখ ছাপিয়ে চোখ থেকে অনবরত টপ টপ করে জল গড়াতে লাগলো। উনি আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন। অন্য সময় ওনার সামনে কখনো কাঁদলে উনি ধমক দিয়ে কান্না থামিয়ে নিজেই চোখ মুছিয়ে দেন। আজ তার ব্যতিক্রম। উনি দেখেও না দেখার ভান করতে লাগলেন। উনি নীরবে চলে যেতে নিলেই আমি ওনার হাত ধরলাম আঁকড়ে। উনি পিছু ঘুরে তাকিয়ে ফ্রু উঁচিয়ে ইশারায় প্রশ্ন করলেন যে কি হয়েছে।
আমার চোখ থেকে এখনও জল গড়াচ্ছে। আমি ওনার হাতটা শক্ত করে ধরে ওনার দিকে তাকিয়ে বললাম, আমার আপনাকেই লাগবে। আমার জীবনের শেষ সময় অবধি আরিশ খান নামক চিটারটাই লাগবে। উনি হাত ছাড়িয়ে নিলেন, কিছু বললেন না। আমি ওনার পাশে গিয়ে ওনার দিকে ছলছল চোখে তাকিয়ে ভাঙা কণ্ঠে বললাম, ডিস্টেন্স মেনটেন করতে বলেছি বলে ডিস্টেন্স মেনটেন করতে হবে? এতটা ভালো মানুষও আপনাকে হতে বলিনি। আমার অন্যায় আবদারগুলো আপনাকে মানতে হবে। আর হ্যাঁ, কালকে সকালে আমার মক টেস্ট আছে আপনার কাছে। সকাল সকাল যেন আমার বাসায় আপনাকে দেখি, না হলে আপনার খবর আছে। কথাটা বলে চলে যেতে লাগলাম। আর কিছু একটা মনে পড়তেই দাঁড়িয়ে গেলাম, আর ওনার দিকে ঘুরে চোখ পিটিয়ে বললাম, আর হ্যাঁ, নো মোর ওয়ার্ডস। কথাটা শুনে উনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। আমিও চেয়ে থাকবো গোটা একটা দিন ওনার অপেক্ষায়। উনি কি সত্যিই আমাকে ফিরিয়ে দেবেন? পুরো একটা দিন পার হয়ে গেল, তবুও আরিশ ভাইয়ার কোনো খোঁজই নিলেন না। বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল। অন্য দিনের মতো আজকে আর ভিজতে ইচ্ছে করছে না, কারণ আজকে তো আর আমাকে কেউ বৃষ্টিতে ভেজার জন্য ট্রেট দিচ্ছে না। যে বৃষ্টিতে ভিজতে ওনার থেকে পারমিশন নিয়ে হাজারো ধমক সহ্য করে ভিজতে হয়, সেই বৃষ্টিতে ভিজতে আমার আনন্দ লাগে। আজ বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিজতে যাব তার পারমিশন দেওয়ার জন্য উনি নেই। আমার বিছানাটা জানালার ধারে, তাই বৃষ্টি পড়লেই জানালা থেকে হাত বাড়িয়ে সহজেই বৃষ্টির ফোঁটা স্পর্শ করা যায়। সামনে বই খাতা খুলে বসে আছি আমি। আজকে আমার প্রি টেস্ট এক্সাম দেওয়ার কথা ছিল ওনার কাছে। উনি কি সত্যিই আসবেন না? আমি জানালায় মাথা ঠেকিয়ে মেইন গেটের দিকে অপলকে তাকিয়ে রইলাম। উনি আসলেই আমি অতি সহজেই ওনাকে দেখতে পাবো। ইতিমধ্যেই বেশ কয়েকবার আম্মু এসে উকি মেরে গেছে যে ঘরে আছি নাকি বৃষ্টিতে ভিজছি তা দেখার জন্য, কিন্তু বারবার এসে উকি দেওয়াতে আমাকে রুমে চুপটি করে বসে থাকতে দেখে আম্মুর কেবল একটাই রিয়াকশন, কি রে, শরীর টরিল ঠিক আছে তো? আমি সহজভাবেই বললাম, হ্যাঁ ঠিক আছি। কিছুক্ষণ পর পুনরায় এসে জিজ্ঞাসা করলেন, বৃষ্টি হচ্ছে, আরিশ নেই, তবু ভিজতে গেলি যে? আমি তখন রাগের চোখে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বললাম, মশকরা করছো আমার সাথে? আম্মু মুখ টিপে হেসে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আচ্ছা, একটা শাস্তি হয়েছে তোর, ছেলেটাকে জ্বালানোর। কথাটা বলে হেসে চলে গেল। আমার চারিপাশের জগৎ আর সেই জগতের মানুষগুলোর দিনকে দিন তিলে তিলে আমাকে আত্মনির্ভর না হয়ে ওনার উপর নির্ভর হতে শেখাচ্ছে, আর তাতে আমার এক মস্ত অভিযোগ। হাতে থাকা পেন্সিলটা নিয়ে জানালার গ্রিলে অন্যমনস্ক হয়ে টং টং করে আওয়াজ করছি। চারিপাশে কি হচ্ছে তাতে যেন আমার ধ্যান জ্ঞান নেই। জানালার দিকে থেকেও বৃষ্টিটা সরে গেল। কিছুক্ষণ পর আরিশ ভাইয়ের কণ্ঠস্বর শুনতেই আমি চমকে উঠলাম, আর খানিকটা শিউরে উঠলাম। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি চুলটা হাত দিয়ে ঝাড়াতে জল ঝাড়ছেন। ওনাকে এরূপ অবস্থায় দেখে আমি থ হয়ে রইলাম কিছুক্ষণ। আমি ওনার দিকে অনবরত তাকিয়ে আছি। কেন জানি না ওনার এমন সাধারণ কাজকর্ম দেখতেও যেন আমার ভালো লাগছে না। উনি আমার চোখের সামনে থেকে সরে গেলেন, আর আমার সামনে এসে বসতেই আমার ঘোর কাটলো। বাহিরের দিকে এক পলক তাকিয়ে দেখতেই দেখলাম আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। উনিও ভিজে গেছেন বেশ অনেকটা। আমি তা ভেবে ব্যস্ত হয়ে বলে উঠলাম, ভাইয়া আপনি তো ভিজে গেছেন, ওয়েট, আমি আম্মুর কাছ থেকে আপনার জন্য পোশাক নিয়ে আসি। উনি আমার কথাতে সায় দিলেন না, যেন ওনার এভাবে বসে থাকাতে ভালো লাগছে। উনি আমার প্রি টেস্ট এর প্রশ্নটা আমার সামনে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, জলদি শেষ করো, টাইম 1 ঘন্টা। প্রশ্নটা দেখতেই এবার যেন আর চোখের সামনে সরিষার ফুল দেখলাম না, সব কিছুর উত্তর যেন আমার চোখেই ভাসছে। অন্যবারের থেকে এইবার এমন ব্যতিক্রম কেন? উত্তর লেখার জন্য কাগজে পেন ঠেকিয়ে ওনার দিকে একবার তাকালাম আমি। তারপর আর কিছু না ভেবে লিখতে শুরু করলাম। ওনার কাছে 1 ঘন্টা মানে কেবল 1 ঘন্টায়, 1 সেকেন্ড বেশি বা কম নয়। সময় চলছে আর আমার হাতের গতি বাড়ছে। সব কিছুর উত্তর কত অনায়াসেই দিয়ে ফেলছি আমি। অন্যবার এমনটা হয় না। অন্যবার এক একটা প্রশ্নের উত্তর ভাবতেই আমি 1-2 মিনিট কাটিয়ে দিই। 1 ঘন্টার আগেই খাতাটা ওনার সামনে জমা দিলাম। অন্যবার উত্তর শেষ হয় না, তাই আমার খাতা দিতেও মন চায় না। তবে এবারও উনি অবাক হলেন না। উনি খাতা চেক করছেন, আর আমি কেবল একবার খাতার দিকে আর একবার ওনার দিকে তাকাচ্ছি। ওনার গলার নিচের তিলটার দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিয়ে বাহিরের দিকে তাকালাম আমি। পুরুষ মানুষের কিছু কিছু বৈশিষ্ট্য মেয়েদেরকে বড্ড আকৃষ্ট করে, আর তার মধ্যে একটি হলো তিল। আমি বাহিরের মুষলধারা বৃষ্টির দিকে চেয়ে রইলাম। এবার আমার ভীষণ রকম ভিজতে ইচ্ছে করছে।
ভীষণ রকম, মানে ভীষণ রকম। আমি বাহিরের দিকে তাকিয়ে রইলাম। সেই সময় উনি আমার সামনে খাতাটা রেখে বললেন। টেক ইট। আমি দেখলাম যে উনি খাতা দিয়েছেন আর কত পেয়েছি, কিন্তু তার থেকেও বেশি আগ্রহ জাগলো বৃষ্টিতে ভেজা নিয়ে। আমি খাতার দিকে বৃষ্টিপাত করলাম না বিন্দু মাত্র। ওনার দিকে তাকিয়ে মিনমিন করে বললাম, আরিশ ভাইয়া একটু ভিজি। ওনার চাহনি দেখেও ওনার মনের খবর জানতে পারলাম না যে উনি হ্যাঁ বলছেন নাকি না। আমি পুনরায় চোখ মুখ কাচুমাচু করে ওনার দিকে বাচ্চাদের মতো ইশারা করে বললাম, একটুই ভিজবো, সত্যি বলছি। হঠাৎ ওনার মাঝে কি পীর আউলিয়ার মতো আমার প্রতি দরদ উঠলে বলল আমার জানা নেই, তবে উনি মাথা নাড়িয়ে বললেন। হুম। শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বিছানা থেকে ঝটপট করে নেমে বললাম, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? উনি জবাব দিলেন না, সেখান থেকে উঠে চলে গেলেন। আর যাওয়ার আগে বললেন ওনার পেছন পেছন আসতে। আমি কৌতূহলী হয়ে ওনার পেছন পেছন যেতে লাগলাম। উনি দেখলাম সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছেন। ছাদের দরজার মুখোমুখি যেতেই উনি হাত দিয়ে আমাকে ইশারা করলেন যাওয়ার জন্য। আমি দ্রুত পা ফেলে ছাদে গিয়ে ভিজতে লাগলাম। দুই বাহু প্রসারিত করে বৃষ্টির প্রতিটি বিন্দু উপভোগ করছি। আমার শরীরের মাঝে এক ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে ওই গানটা, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। কিন্তু উনি কি আদতেও আমার সাথে ভিজবেন? কথাটা ভাবতে ভাবতে ওনার দিকে কিন্তু উনি কি আদতেও আমার সাথে ভিজবেন? কথাটা ভাবতে ভাবতে ওনার দিকে অপলকে তাকিয়ে রইলাম। বৃষ্টির মাঝে ওনার দিকে তাকালাম। সব কিছু বেশ ঘোলাটে লাগছে বৃষ্টির ছটায়। উনি দেওয়ালের সাথে হেলান দিয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি বৃষ্টি ছেড়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমার উপস্থিতিকেও যেন গুরুত্ব দিলেন না। আমি বেশ ঠক ঠক করে কাঁপতে লাগলাম শীতে। আমার ঠোঁট ছোড়া কাঁপছে শীতে। কম্পিত কণ্ঠে ওনাকে প্রশ্ন করলাম, আরিশ ভাই আমি কত পেয়েছি বললেন না তো? উনি বৃষ্টির দিকে মনোনিবেশ করে বললেন, দেখার জন্য খাতা চেক করতে দিয়েছিলাম তোমাকে। আমি বৃষ্টির ফোঁটায় স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে দিলাম আর ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি কি আজ প্রশ্ন সোজা করেছেন নাকি আমি ভালো করে পড়াশোনা করেছি বলে সব পেরেছি সেটা নিজেই ভাবছি আমি? উনি আমার দিকে এবার তাকালেন। ওনার দৃষ্টি শান্ত শীতল, আর হয়তো ওনার শরীরটাও। উনি আচমকা আমার থুতনিতে থাকা তিলটা আলতো করে ছুঁয়ে দিলেন। আমি কেঁপে উঠলাম তাতে। উনি উত্তর দিলেন না, নিজেই চলে গেলেন ছাদের মাঝে। বৃষ্টির ফোঁটায় ভিজে গেল ওনার শরীর। আমার ভীষণ রকম হিংসা হলো বৃষ্টির ফোঁটাগুলোর উপর। আর যদি আমিও বৃষ্টির বিন্দু হতাম তাহলে কত সহজেই ওনাকে ছুঁয়ে দিতাম। আর চাইলেও উনি আমাকে ধমক দিয়ে ওনাকে ছোঁয়া থেকে আটকাতে পারতেন না। আমি ওনার পাশে গিয়ে নীরবে দাঁড়াতেই উনি বলে উঠলেন, 50-এ 49.5 পেয়েছো। আমি অবাক আর খুশি দুইই হইলাম। তবে ওনার কথাতে তোয়াক্কা না করে বললাম, আপনি এখনো আমার উপর রেগে আছেন? উনি আকস্মিকভাবে বললেন, তুমি আমার বৃষ্টি বিলাসী। আমি কেঁপে উঠলাম ওনার এমন কথাতে। আচমকা চোখ খুলে তাকাতেই দেখলাম উনি সত্যি বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছেন। আর কল্পনায় মত্ত ছিলাম আমি। আজকাল উনি আমার কল্পনাতেও ছেয়ে গেছেন। আচমকা ওনাকে আমি আর দেখলাম না, তবে পায়ে শীতল কিছু ছোঁয়া পেতেই শিউরে উঠলাম। উনি আমার পায়ে কিছু একটা পরিয়ে দিচ্ছেন যেন। উনি পায়ে হাত দিচ্ছেন দেখে সরে আসতে নিলেই এক পায়ের নুপুর ঝমঝম করে বেজে উঠল। আর উনি রাশভারী কণ্ঠে ডেকে উঠলেন, এই মেয়ে এত চঞ্চল কেন? তুমি এক বিন্দু কি চুপ করে দাঁড়ানো যায় না? আমি থমকে গেলাম। উনি আর এক পায়ে নুপুর পরিয়ে উঠে দাঁড়ালেন আর রাগী চোখে তাকিয়ে বললেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? কতবার ডেকেছি, ডু ইউ নো? আমি থতমত খেয়ে বললাম, আমি তো। উনি আমাকে থামিয়ে দিলেন। নো মোর ওয়ার্ডস। আর ইউ হ্যাপি নাও? আমি অবাক হয়ে বললাম, কেন? উনি কপালে ঠোকা মেরে বললেন, স্টুপিড। কথাটা বলে উনি চলে যেতে নিলেই আমি দৌড়ে ওনার পিছু নিতে গেলেই পায়ে নুপুরের ঝমঝম আওয়াজ হতেই থেমে গেলাম। আমি জোর গলায় ওনাকে ডেকে উঠলাম, আরিশ ভাই। কি হয়েছে মিস ড্রামা কুইন? পছন্দ হয়নি? আমি ওনার দিকে তাকিয়ে হেসে দিলাম, আপনার মনে আছে এটার কথা? উনি ফিরে এলেন, আমার সামনে এসে দাঁড়ালেন। মনে না থাকলে তো কুরুক্ষেত্র বাধাতে, তাই মনে রাখাই ইজি চয়েস দেন ওয়্যার। আমি ওনার সামনেই পা নাচিয়ে ঝমঝম আওয়াজ করে বললাম, আমি বলেছিলাম যে যেদিন আমি প্রি টেস্টে ফুল মার্কস পাবো সেদিন আপনি নুপুর কিনে দেবেন। এই জন্যই তো আপনাকে আমার আলাদিন বলি। হ্যাঁ। উনি কিছু না বলে চলে যেতে নিলেই আমি পিছু ডেকে বললাম,
আপনি সত্যিই রেগে নেই তো? রেগে থাকলেও কিন্তু আমি রাগ ভাঙাতে পারবো না। উনি পিছন ফিরে তাকিয়ে বললেন, নিচে গিয়ে যদি কফি না পাই তো তোমার খবর আছে বলে রাখলাম। জলদি নাচানাচি কমপ্লিট করে নিচে এসে কফি দিয়ে যা খুশি করো। আর আনলিমিটেড ভেজার প্ল্যান করলে তা মাথা থেকে বাদ দাও। আর যদি জ্বর আসে তো প্যারাসিটামলের সাথে 2টো থাপ্পড় ফ্রি। আর উইদাউট ড্রামা। বাই। কথাটা বলে উনি নিচে নেমে গেলেন। আমার সব মন খারাপ যেন বৃষ্টির সাথে মুছে গেল। কল্পনার থেকেও বাস্তবেও যে এত সুখের আর আনন্দের হতে পারে তা আজকের দিনটা না এলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না। আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে স্মরণ করে বললাম, তোমাকে অনেক অনেক শুক্রিয়া এরকম একটা অভদ্র আর আলাদিনকে আমার জীবনে পাঠানোর জন্য। নুপুরটা পরে বেশ কয়েকবার ঝমঝম করতেই নিচ থেকে ডাক এলো, এই মেয়ে জলদি আসো, নয়তো থাপ্পড় খাবে উইথ এক্সট্রা বকাছকা। ওনার এই ধমক শুনে আর নাচানাচি করা যায়? অভদ্র একটা। কফিটা ওনার হাতে দিয়ে চলে যেতে নিলেই উনি ডেকে উঠলেন, এই মেয়ে শোনো। ওনার এই মেয়ে বলে পিছু ডাক শুনে আমি চোখ মুখ কুঁচকিয়ে নিলাম। ওনার কাছে গিয়ে মিনমিন করে বললাম, হ্যাঁ বলুন। উনি ইশারায় আমাকে ঝুঁকে যেতে বললেন। আমি ওনার ইশারা পেয়ে খানিকটা ঝুঁকে যেতেই উনি আমার কপালে হাত ঠেকিয়ে তারপর হাত সরিয়ে নিলেন। আমি সোজা হয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন, এখনো অবধি জ্বর নেই, জ্বর আসলে ওষুধ খাবে জলদি। এখন আমার সামনে চুপচাপ বসো, আমি যতক্ষণ না বলছি এখানেই বসে থাকো। আমি চোখ মুখ কাছুমাছু করে বললাম, আর আপনার কথা না শুনলে কি করবেন? আমি কৌতূহল হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার উত্তরের আশায় উনি আমার দিকে স্বল্প তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন নিজের ফোনের দিকে। আমি বিরক্ত হয়ে বসে আছি। এখনো আমার ভেজা চুল শুকানো হয়নি। গলায় ওনার দেওয়া নীল রঙের স্কার্ফটা জড়িয়ে বসে আছে আর পায়ে পশমওয়ালা সোয়েটার। এই মুহূর্তে আমার নিজেকে বাংলাদেশের বৃষ্টির দিনের ভাল্লুক মনে হচ্ছে। উনি বলে উঠলেন, আমার কথা না শুনলে থাপ্পড় দিব। আর তুমি যদি আরো বেশি পানিশমেন্ট চাও তো আই হ্যাভ নো প্রবলেম। আমি জোরে বলতে লাগলাম, হ্যাঁ আমার তো সরকারি গাল যে যখন খুশি ঠুসঠাস করে চড় মারবেন। আগের বার ওই হিটলারের থাপ্পড় খেয়ে এখনো আমার দাঁতে ব্যথা। কথাটা বলতেই দেখলাম উনি গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভাবলাম এই সুযোগে বেরিয়ে যাব, কিন্তু ওনার দৃষ্টি হাবভাবে আমি আর ওঠার সাহস পেলাম না। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি আমতা আমতা করে বলে উঠলাম, ঠিক আছে ঠিক আছে, এভাবে তাকানোর কি হলো? আমি যাচ্ছি না কোথাও। উনি এবার চোখ ছোট করে তাকাতেই আমি ভয়ে চেয়ারে পা গুটিয়ে বসলাম আর তুতলিয়ে বললাম, এই আপনার কি এই ভর বিকেলে জিন ভূতে আসর করেছে? ঝাঁটা আনবো? কথাগুলো আমি এমনিই মজা করে বললাম না। ওনাকে এই মুহূর্তে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আমার এমন কথা শুনে উনি একটা ধমক দিতেই আমি কান চেপে ধরলাম। উনি বলতে শুরু করলেন, হেই মেয়ে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না? তুমি রক্তে তো হিমোগ্লোবিন নেই, চোখ মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? আর এক্সামের এক্সকিউজ দেবে না একদম। আমি অবাক হয়ে আমার হাত আর পায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার। নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলাম। তারপর কিছু না ভেবেই বললাম, মিথ্যা কথা। আমি ফর্সা হয়ে গেছি আগের থেকে। আর আপনি আমার মতো অত ফর্সা না বলে আপনার হিংসা হচ্ছে, তাই না? উনি কিছু বলতে গিয়েও বললেন না। আমার এমন লজিক্সের কথার কোনো উত্তর নেই ওনার কাছে। আমার খাতার পেজে একটা ওষুধের নাম লিখে দিয়ে বললেন, এটা মামুকে বলবে এনে দিতে। আর 1 সপ্তাহ পর তোমার এইচএসসি, তার আগে মাথা ঘুরে পড়ে গেলে খবর আছে। ওনার লিখে দেওয়া ওষুধটার দিকে তাকালাম আমি। ওনার হাতের লেখা বুঝতে গিয়েই যেন আমার রক্তের অর্ধেক হিমোগ্লোবিন উপে গেল। আমি চোখ মুখ ফ্যাকাশে করে বললাম, এসব কি? উনি জবাব দিলেন না। কফিতে এক চুমুক দিয়ে বললেন, যখন ডাক্তার হবে তখন বুঝবে এটা কি। এখন নো মোর বক বক, চুপ করে বসো। আমি বসে রইলাম ওনার সামনে। উনি ফোন ঘাঁটছেন। আমাকে এভাবে ওনার সামনে বসে রাখলে সায়েন্স আমি আজও বুঝলাম না। তবে এটা নতুন নয়, উনি এমনটাই করেন। যতক্ষণ ইচ্ছা এইভাবে আমাকে পুতুলের মতো করে ওনার সামনে বসিয়ে রাখেন। নিজেকে আমার তখনই একমাত্র এলিয়েন মনে হয়। না জানি আজও কতক্ষণ এভাবে বসে থাকবো। এতটা সময় একটা লম্বা ঘুম দেওয়া যেত, কিন্তু তাতেও ব্যাটার আপত্তি। এভাবে প্রায় 1.5 ঘন্টা ওনার সামনে বসে রইলাম। ঘুমের চোখ আমার ছোট ছোট হয়ে আসছে। উনি ফোনটা নিজের পকেটে রেখে আমার দিকে তুড়ি মেরে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করে বললেন, এই মেয়ে, আমি ঘুম ঘুম চোখে তাকালাম। উনি ভ্রু কুঁচকিয়ে বললেন,
এভাবে চুপচাপ বসে থাকাও একটা ব্যায়াম, বুঝলে? আমি মনে মনে ঝাঁঝিয়ে উঠে বললাম, লাগতো না আমার এমন ব্যায়াম। অভদ্র ছেলে। আমাকে চুপ থাকতে দেখে উনি বলে উঠলেন। তা 1.5 ঘন্টা ধরে কি ভাবলে শুনি? আমি চোখ মুখ উল্টিয়ে বললাম, আপনি সত্যিই অনেক ইন্টেলিজেন্ট। এই এতটা সময় আমাকে দিলেন তার জন্যই বললাম। জানেন, এই এতটা সময়ে যে আপনাকে কতগুলো কথা শুনিয়েছি হিসাব নেই। মাঝে মাঝে এমন করবেন, আমার ভাল লাগে আপনাকে মনে মনে কথা শোনাতে। আমার এমন কথা শুনেও উনি রেগে গেলেন না, হো হো করে হেসে উঠলেন। ওনার হাসাতেই আমার ঘুম ভেঙে গেল। উনি আমার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতেই চুলগুলো আমার মুখের উপর ঝুপড়ির মতো আছড়ে পড়ল। আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে চেয়ে আছি। উনি উঠে দাঁড়ালেন।